তৃতীয় দিনেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা, ক্ষুব্ধ হয়ে উঠছেন প্রার্থীরা। বরিশালে বইতে শুরু করেছে সংসদ নির্বাচনের হাওয়া। সদর আসনে বিএনপির মনোনয়নের দাবিদার একাধিক নেতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচনের তৃতীয় দিনেও চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। সবশেষ খবর পর্যন্ত জাকসু কেন্দ্রীয় সংসদের 21টি হলের মধ্যে 14টি হলের ভোট গণনা শেষ হয়েছে, আর সবগুলো হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। দুপুর নাগাদ ফলাফল হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ভোট গণনা শুরু হয়। সকাল 9টা থেকে বেলা 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের 21টি হলকে ভোট কেন্দ্র করা হয়। মোট ভোটার 11,897। এর মধ্যে ছাত্র 6,115 এবং ছাত্রী 5,728 জন। ভোট পড়েছে 66.72%। অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল বাদে পুনর্নির্বাচনের দাবিতে জাকসু নির্বাচন বয়কট করে ছাত্রদল সহ অন্যান্য প্যানেল। ভোট গণনায় ধীরগতির সমালোচনার মুখে গতকাল লোকবল বাড়িয়ে গণনা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একক প্রার্থী ঘোষণা দিলেও বিএনপিতে রয়েছে ডজন খানেক প্রার্থী। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীর সংখ্যাও তত বাড়ছে আসনটিতে। তার উপরে হঠাৎ করে সংবাদ সম্মেলন করে এই আসন থেকে নির্বাচনের সম্ভাবনার কথা জানালেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। তবে মনোনয়ন প্রশ্নে অনেকে নতুন মুখ, আবার অনেকে পুরনো মুখকে দেখতে চান। অন্যদিকে হয় এমপি না হয় দলীয় পদ। হাইকমান্ডের এই সিদ্ধান্তে মনোনয়নের হিসাব বদলে যেতে পারে এমন ধারণাও অনেকের। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে বিস্তারিত। বরিশাল সদর আসন থেকে বিএনপির প্রার্থীর তালিকায় আগে থেকেই শোনা যাচ্ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এবায়দুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের নাম। এবার এসব নামের সাথে যুক্ত হলো দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নাম। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই। সব পাখি কিন্তু সাজের বেলা নিরে ফেরে। আমি যেখানেই থাকি, জাতীয় নেতা হই আর যেখানকারই সংসদ সদস্য থাকি, আমার এখন নিজের ঘরে ফেরার সময় হয়েছে। এই জন্যই বরিশাল 5 আসন থেকে মনোনয়ন চাচ্ছি। নির্বাচন করব এবং সংসদ নির্বাচন করব। মেয়র আছে, জেলা পরিষদ চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, 4টা পদ আমাদের এখানে। 4 পদের জন্য তো এখনও নেতৃত্ব ঠিক হয় না। বরিশালের মানুষের সেবা করার উদ্দেশ্যে, বরিশালের উন্নয়নের স্বার্থেই আমি বরিশালে বিএনপির পক্ষ থেকে দলের কাছে আমি মনোনয়ন চাইব বরিশাল সদর 5 আসনে। তবে তৃণমূলের কর্মীদের দাবি, গণ অভ্যুত্থানের আগ থেকে দুঃসময়ে পাশে থাকা কর্মীবান্ধব নেতাকে মনোনয়ন দেয়া হোক। যে নেতা বাসায় চাল ছিল না, ডাল ছিল না এবং তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছে, ওই নেতাকেই আমরা চাই। যাদের বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, সাধারণ মানুষ যাকে পছন্দ করে, জনপ্রিয়তার শীর্ষে আছে, এমন সেই ব্যক্তিকেই আপনারা দল থেকে মনোনয়ন দিবেন এবং আপনারা যাকে মনোনয়ন দিবেন আমরা তৃণমূলের নেতাকর্মীরা তার জন্যই আমরা কাজ করব। এদিকে জামায়াত ইসলামের চূড়ান্ত প্রার্থী হলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ইসলামী আন্দোলন প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে মুফতি ফয়জুল করিমকে। জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পাননি। আমি আপনাকে অনুরোধ করবো একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। জামাত ইসলামের একজন কর্মী হিসেবে আমি মাঠে ময়দানের সামনে থেকেই কাজ করে আসছি। জনগণ সেটা জানে এবং তারা তাদের সেই আস্থার জায়গায় আছে বলে আমরা মনে করি। বিভাগীয় নগরী বরিশাল সদরের এই আসন থেকে বিএনপির মনোনয়ন কে পাবেন, নগরীর সর্বস্তরে আলোচনা এ বিষয়টিকে ঘিরেই। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। শুক্রবার প্রকাশিত বাংলাদেশের মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট শিরোনামের একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে বলা হয়েছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 23,400 কোটি ডলার অবৈধভাবে পাচার হয়েছে। ডকুমেন্টারিটিতে 2024 সালে জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের খুঁটিনাটি
সহ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে বিপুল বিদেশে অর্থ পাচারের বিষয়ে অভিযোগের বিষয়টি উঠে আসে। ডকুমেন্টারিটিতে শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের নামও উঠে এসেছে। টিউলিপ সিদ্দিক তদন্তের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে সেটি উল্লেখ রয়েছে। ফিনান্সিয়াল টাইমস জানায় সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে ৩০০টিরও বেশি সম্পত্তি রয়েছে। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এরই মধ্যে প্রায় ৩৫০টি সম্পত্তি জব্দ করেছে। তবে প্রশ্ন উঠেছে এসব অর্থ দেশে ফেরত আনার সম্ভাবনা নিয়ে। আন্তর্জাতিক প্রসঙ্গ, নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার পরে শপথ নেন তিনি। জেনজি বিক্ষোভকারীদের প্রতিনিধি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের মধ্যে ঐকমত্যের পর সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়। প্রেসিডেন্টের উপদেষ্টা কিরণ পোখরেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এই পদক্ষেপ জেনজি বিক্ষোভকারীদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তারা অবিলম্বে সংসদ ভেঙে দেওয়ার এবং একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের দাবি জানিয়ে আসছিলেন। এর মধ্য দিয়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন সুশীলা কার্কি। তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের একটি ছোট মন্ত্রিসভা থাকবে। এর আগে জেনজি প্রজন্মের সরকার বিরোধী রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে গেল মঙ্গলবার কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।